আসসালামু আলাইকুম। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা সৈয়দ মুজতবা আলীর যে ভ্রমণ কাহিনী, এরকম একটি কাহিনী নিয়ে আমরা পড়বো। আজকের গল্পের নাম হচ্ছে প্রবাস বন্ধু, অর্থাৎ নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই গল্প হচ্ছে প্রবাস বন্ধু। আচ্ছা, তাহলে আমরা সরাসরি গল্প চলে যাই। তোমরা এই গল্পটা অনেক কঠিন অনেকের কাছে মনে হয়। আশা করি আজকের ক্লাসটা করার পর তোমাদের কাছে এই কঠিন ভাবটা থাকবে না। তোমরা এই চ্যানেলের আরো ভিডিও যারা দেখেছো তোমরা জানো যে আমরা যে কবিতার ব্যাখ্যাগুলো দিই, সাধারণত প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিই, যেমন প্রত্যেকটা শব্দের অর্থ প্রত্যেকটা ব্যাখ্যা দেয়। তারপর আশা করি তোমাদেরকে আর কোনো টিচারের সাহায্য নিতে হবে না। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো শুরু করছে বাসা পেলুম। পেলুম মানে পেয়েছি, বাসা পেয়েছি কাবুল থেকে 2.5 মাইল দূরে হাজামুল্লাহ গ্রামে। অর্থাৎ একটু বলে নেই, সৈয়দ মুজতবা আলী যখন আফগানিস্তানে গিয়েছেন, ওইখানে যে থেকেছেন, ওইখানে কালচার, ওইখানে যে থাকা, মানে ওইখানে যে রান্নার যে লোক ছিল রাঁধুনি, সে তার সাথে কিরকম আচরণ করেছে, এগুলো নিয়ে মূলত এই প্রবাস বন্ধুর এটা লেখা। তাহলে এখানে বলতেছে যে বাসা, লেখক যখন সৈয়দ মুজতবা আলী যখন আফগানিস্তানে প্রথম গিয়েছেন এবং সেখানে থাকার জন্য গিয়েছেন বা ওখানে থাকবেন, এই জন্য এই শুরুটাই করছে এরকম বাসা পেয়েছে। অর্থাৎ এখানে যে লেখক থাকবেন ওইখান থেকে বাসা পেয়েছে কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, আমরা জানি কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। তাহলে লেখক বাসা পেয়েছে কাবুল, অর্থাৎ রাজধানী থেকে 2.5 মাইল 2.5। তোমরা এইভাবে লিখে রাখবা, 2.5 মেসেজ স্টাইলে লিখে রাখবা, কারণ এভাবে চোখে না পড়লো, এইভাবে যদি লিখে রাখবো একবার এই মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? অনেকে কিন্তু 2.5 কিলোমিটার দিয়ে ফেলতে পারে অপশনে যদি থাকে, তাহলে 2.5 কিলোমিটার না, কিন্তু 2.5 মাইল। তাহলে বাসা পেয়েছে 2.5 মাইল দূরে হাজামুল্লাহ গ্রামে। তাহলে গ্রামের নামটা কি? হাজামুল্লাহ গ্রাম। তাহলে পরীক্ষায় প্রথম লাইনটা থেকে 3টা জিনিস আসতে পারে। তাহলে লেখক কোথায় বাসা পেয়েছে? প্রথম কাবুল শহর থেকে 2.5 মাইল দূরে। কত মাইল দূরে? পরীক্ষা আসবে কত মাইল দূরে? 2.5 মাইল দূরে। কোন গ্রামে? খাজামুল্লাহ গ্রামে। ভালো করে খাজামুল্লাহ গ্রামে। তাহলে লেখক বাসা পেয়েছে কোথায়? কাবুল শহর থেকে 2.5 মাইল, কিলোমিটার না কিন্তু 2.5 মাইল দূরে হাজামুল্লাহ গ্রামে। খুবই ইম্পর্টেন্ট প্রথম লাইনটা থেকে। আর কাবুল কি? আফগানিস্তানের রাজধানী। বাসার সঙ্গে সঙ্গে, বাসার সাথে সাথে চাকরও পেলাম। এই চাকর মানে হচ্ছে কাজের লোক, অর্থাৎ লেখক যে থাকবে, রান্না করে যে খাওয়াবে, এই কাজের লোকও পেয়েছে। অর্থাৎ লেখক বলতেছে আমি যে বাসাটা পেয়েছি সাথে সাথে কি পেয়েছি? চাকরও পেলাম, অর্থাৎ কাজের লোকও পেয়েছি, যাকে কাজ করে লেখক পেয়েছে, কাজ করে রান্না বান্না করে খাওয়াবে। আচ্ছা, তারপরে দিতেছে অধ্যক্ষ জিরার জাতে ফরাসি। আচ্ছা, ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য। এটা হচ্ছে ফরাসি, ফরাসি হচ্ছে ফ্রান্স, এই ফরাসি হচ্ছে ফ্রান্স। আর এখানে যে টাকা থাকে ফার্সি, ফার্সি তাহলে মনে রাখবো এটা ইরান। যদি ফরাসি বলে এটা হচ্ছে ফ্রান্স। তাহলে এই গল্পে যেটা বলছে ফ্রান্সের কথা বলছে। অধ্যক্ষ জিরার, অধ্যক্ষ হচ্ছে পদবী, আমাদের টিচার কলেজের অধ্যক্ষ থাকে না, প্রিন্সিপাল বা কলেজের যে অধ্যক্ষ থাকে। তাহলে বলতেছে আর এই জিরার এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে লোকের নাম, অর্থাৎ অধ্যক্ষ যেটা, এটা হচ্ছে তার পদবী। অর্থাৎ ইনি কি? এই জিরা সাহেব কি? অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ। জাতে অর্থাৎ কোন? ফরাসি। অর্থাৎ এই জিরা সাহেব জাতে ফরাসি মানে ফ্রান্সের, অর্থাৎ ওনার জাতিগতভাবে ফ্রান্সের, যেমন আমরা হচ্ছে জাতিগতভাবে বাঙালি। তাহলে এই জিরা সাহেব যার পদবী হচ্ছে অধ্যক্ষ, উনি জাতে কোন জাতের? ফরাসি। অর্থাৎ উনি হচ্ছে ফ্রান্সের এক জাতি, এখানে ফ্রান্সের থেকে এসেছেন এবং এখানে শিক্ষকতা করেন। তাহলে লেখক কার কাছে গিয়েছিল? অধ্যক্ষ জিরার যে পরিচিত অধ্যক্ষ জিরার কাছে গিয়েছিল, তিনি ছিলেন জাতে ফরাসি। দেখো, কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে, অর্থাৎ লেখক কায়দা মাফিক আলাপ করিয়ে মানে হচ্ছে পরিচয় করিয়ে, কায়দা মাফিক আলাপ করিয়ে মানে হচ্ছে কি এই লেখকের সাথে, অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর সাথে ওই যে ফরাসি জাতে ফরাসের যে ফ্রান্সের যে অধ্যক্ষ জিরার যে লোকটা ছিল ফ্রান্সের জাতির, উনি কি করছে? কায়দা মাফিক, অর্থাৎ লেখকের সাথে কায়দা মাফিক আলাপ করে দিয়েছে, মানে পরিচয় করে দিয়েছে। কাকে? ওই যে চাকর যে ছিল, চাকর, একটু পরে তার পরিচয়টা আসবে। অর্থাৎ কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বলেন এর নাম আব্দুর রহমান। এর নাম কি? আব্দুর রহমান। দেখো, আব্দুর কিন্তু যুক্তবর্ণ দেওয়া নাই, আলাদা আছে আব্দুর রহমান। তোমরা আবার যুক্তবর্ণ দিয়ে লিখবে না। অর্থাৎ নামগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ
সেন্সিটিভ বিষয় যেভাবে লেখে ঠিক ওইভাবে লিখবা। তাহলে আব্দুর রহমান যেহেতু যুক্ত বর্ণ দিয়ে লেখে নাই, আব্দুল বানানটা আলাদা আলাদা করে লেখছে, তোমরা আলাদা আলাদা লিখবা। যেমন জসিমউদ্দিন, উদ্দিন বানান কিন্তু জসিমউদ্দিন যে কবি তার নামটা কিন্তু উদ্দিন, ধয় দুইটা কিন্তু আলাদা করে লেখা, একসাথে না। আচ্ছা, তাহলে লেখকের সাথে কি করছে, কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে অর্থাৎ পরিচয় করিয়ে দিয়ে দিয়ে বলতেছে কি এর নাম আব্দুর রহমান, অর্থাৎ এই যে চাকর বা কাজের লোকটা তার নাম হচ্ছে কি আব্দুর রহমান। আপনার সব কাজ করে দেবে, এই কথাটা কে বলতেছে, এই যে জিরা সাহেব, কে বলতেছে, জিরা সাহেব। আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুষ থেকে খুন খারাপি। খুবই ইম্পর্টেন্ট লাইনটা দেখো, জুতো বুরুষ মানে জুতা পালিশ, আমরা যে জুতাই কালার করি না কালো রঙের, তাহলে বলতে হয় জুতো বুরুষ অর্থাৎ জুতা পালিশ থেকে খুন খারাপি, অর্থাৎ খুন করা লাগলে করে দেবে। মানে কথাটার মানে কিন্তু এটা না, অর্থাৎ এই জিরা সাহেব তাকে লেখক সৈয়দ মুস্তফা আলীকে বলতেছে যে এই যে আব্দুর রহমান আছে সে আপনার জুতা পালিশ থেকে খুন খারাপি মানে হচ্ছে ছোট থেকে বড় সব কাজ করে দেবে। অর্থাৎ ছোট কাজ, জুতা বুরুষ করা বা পালিশ করা, যেমন যেমন মসজিদের যে কাজটাকে ছোট কাজ বলা হয়, খুন খারাপি হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে কোনো খুন করে দেওয়া। অর্থাৎ বলতেছে যে অর্থাৎ ছোট থেকে বড় সব কাজ করে দেবে, অর্থাৎ জুতো বুরুষ থেকে খুন খারাপি মানে হচ্ছে অর্থাৎ আপনার সব কাজ করে দেবে। কে বলতেছে, অধ্যক্ষ জিরার বলতেছে লেখককে। অর্থাৎ ইনি হরফন মৌলা, হরফন মৌলা, এই হরফন মৌলা অর্থ ইনি বলতে কাকে বলছে, এই আব্দুর রহমানকে, চাকরকে, এই চাকরকে বলছে হরফন মৌলা, অর্থাৎ ইনি হচ্ছে আব্দুর রহমান, অর্থাৎ উনি কি হরফন মৌলা। এই পাশেই কিন্তু এর অর্থ আছে, হরফন মৌলা শব্দ হচ্ছে সকল কাজের কাজী, সকল কাজের কাজী মানে সকল কাজের দক্ষ, এই কাজী মানে হচ্ছে এখানে দক্ষ, সকল কাজের কাজী। পরীক্ষা যদি আসে সকল কাজের কাজীকে মানে সকল কাজের কাজীকে আব্দুর রহমান। তাহলে আমরা আশা করি প্রথম প্যারাটা নিয়ে কারোর সমস্যা নেই, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রথম প্যারাটাই। এবার আমরা একটু যাই দ্বিতীয় প্যারায়, কি বলছে, জিরার সাহেব কাজের লোক। এই কাজের লোক মানে হচ্ছে ব্যস্ত লোক, মানে এই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ত না, অর্থাৎ অলস টাইপের মানুষ আছে না, সারাদিন শুধু মানুষের সাথে ঝগড়া ফাসাদ বা মানে তর্কাতর্কি করে দেয়, মোটে কাজের কাজ কিছু করে না, শুধু তর্ক বিতর্ক করে দেয় এরকম। তো আমাদের এই জিরার সাহেব ওইরকম, মানে ব্যস্ত লোক কিন্তু কাজের ব্যস্ত না, মানে অলস টাইপের ব্যস্ত, মানে শুধু মানুষের কাছে গল্প গুজব তর্কাতর্কি করে সময় কাটায়। এই পরিচয়টা একটু পরে পাবো। জিরার অর্থাৎ এই জিরার হচ্ছে তার নাম কিন্তু, অর্থাৎ উনি কোন দেশের জানি বলছিলাম, ওনার পদবী হচ্ছে অধ্যক্ষ এবং উনি ফ্রান্সের একজন আদিবাসী, অর্থাৎ থাকে কোথায়, আফগানিস্তানে। দেখো জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ জিরার সাহেব হচ্ছে কাজের লোক বলতে রান্না বান্না করে এরকম না, এই কাজের লোক মানে হচ্ছে ব্যস্ত লোক, আর ব্যস্ততাটাকে একটু পরেই বলবে। অর্থাৎ সমস্ত দিন কোন না কোনো মন্ত্রীর দপ্তরে, পরীক্ষা আসবে কোন দপ্তরে, মন্ত্রীর দপ্তরে, ভালো করে দেখো কোন দপ্তরে, মন্ত্রীর দপ্তরে ঝগড়া বর্ষা করে কাটান। ঝগড়া বর্ষা মানে তর্ক বিতর্ক করা বা তর্কাতর্কি করা। ওনার কাজটা কি, বিভিন্ন মন্ত্রীর দপ্তরে গিয়ে এই কাজটা এটা ওইটা নিয়ে তর্ক বিতর্ক করা, এটাই হচ্ছে তার কাজ। তাহলে জিরা সাহেবের কাজটা কি, বিভিন্ন মন্ত্রীর দপ্তরে গিয়ে ঝগড়া বর্ষা তর্ক বিতর্ক করা, ঝগড়া বর্ষা অর্থাৎ তর্ক বিতর্ক করা, এটা মানে হচ্ছে তর্ক বিতর্ক করা বা তর্কাতর্কি করা। কাবুলে এর নামই কাজ, এর নাম কি, ওই যে ঝগড়া বর্ষা এটার নাম হচ্ছে কাজ, তর্কাতর্কি করা এটার নাম হচ্ছে কাবুলের কাজ। আচ্ছা, ওর ভুয়া শব্দের অর্থ হচ্ছে পরে যে আছে, বিকেলে দেখা হবে, আমরা বলি না আবার দেখা হবে বা বিকালে দেখা হবে বলে অধ্যক্ষ জিরা সাহেব চলে যাচ্ছেন সৈয়দ মুস্তফা আলী থেকে বিদায় নিয়ে, অর্থাৎ ওর ভুয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কে চলে গেলেন, ওই যে জিরার সাহেব, অর্থাৎ লেখক অর্থাৎ সৈয়দ মুস্তফা আলীর সাথে আব্দুর রহমানের পরিচয় করে দিয়ে কি করছেন, তিনি চলে যাচ্ছেন। না যাওয়ার সময় কি কথা বলছেন, ওর ভুয়া, এটার অর্থ হচ্ছে আবার দেখা হবে বা বিকালে দেখা হবে, অর্থটা হচ্ছে বিকালে দেখা হবে। তারপরের প্যারায় আমরা দেখি, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। এই কথাটা বলতেছে লেখক, অর্থাৎ আমাদের সৈয়দ মুস্তফা আলী বলতেছে কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। নরদানব মানে কি, নর মানে হচ্ছে পুরুষ, আমরা জানি নর। আচ্ছা, নরদানব বলতে হচ্ছে বিশাল দেহী মানুষ। এই আফগানিস্তানের যে কাবুল শহরটাতে আমি দুইটা বিশাল সাইজের মানুষ দেখছি, ঠিক আছে, অর্থাৎ দুটি নরদানব দেখেছি। এটা কে বলতেছে, আমাদের যে লেখক সৈয়দ মুস্তফা আলী, তার একটি হচ্ছে আব্দুর রহমান। অর্থাৎ আমি যে দুইটা নরদানব দেখছি, তো বিশাল আকৃতির মানুষ দেখছি, এর মধ্যে একটি হচ্ছে আমাদের আব্দুর রহমান, অর্থাৎ আমাদের কাজের লোকটা। এবার লেখক দেওয়া ফিতা দিয়ে মাইপা টেপা দেখছি, সে কত পরে ফিতা দিয়ে মেপে দেখেছিলাম, অর্থাৎ ফিতা দিয়ে মাইপা দেখছি 6 ফুট 4 ইঞ্চি। তোমরা এই 6 ফুট 4 ইঞ্চি কিভাবে লিখে রাখবা, 6 ফুট 4 ইঞ্চি মনে রাখবা। এইভাবে যখন পড়বা তোমাদের ব্রেনে
তত তাড়াতাড়ি মুখস্থ রাখতে পারবে না। কিন্তু এই লেখাটাকে যদি তুমি ম্যাথের স্টাইলে বা এরকম ভাবে লেখা রাখো 6 ফুট 4 ইঞ্চি, তাহলে তোমার মাথায় ইজিলি মনে থাকবে। তাহলে এই আব্দুর রহমানের লম্বাই কত ছিল? 6 ফুট 4 ইঞ্চি, মানে বিশাল দেখি। কিন্তু দেখো লম্বা 6 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি। তাহলে আব্দুর রহমান পিতাজি লেখক পিতাজি পাঠাইছে কত? 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলাইয়ে চৌড়াই, মানে উপস্থিত সাথে সাথে লক্ষ্য করছে কি যেমন লম্বা তেমন চৌড়া, মানে লোকটা যেমন মোটা যেমন লম্বা ঠিক এরকম মোটাও দৈর্ঘ্য, মানে যত যেমন লম্বা এমন মোটা। অর্থাৎ উপস্থিত লক্ষ্য করলাম কি লম্বাই মিলাইয়ে চৌড়াই, অর্থাৎ যেমন লম্বা তেমনই চৌড়া, অর্থাৎ যেমন লম্বা ঠিক তেমনই মোটাও। আচ্ছা, দুখানা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আচ্ছা, সাধারণত তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো তোমরা একটু দাঁড়াবা, দাঁড়ানোর পরে তোমার হাতটা একটু ছেড়ে দাও, দুই হাত একদম মানে পায়ের সাথে ছেড়ে দিয়ে দেখো তো তোমাদের একদম সোজা অবস্থায় কখনই কিন্তু আমাদের হাতগুলো এই হাঁটু পর্যন্ত যায় না, এর আগেই শেষ, মানে আগেই যায়, অর্থাৎ আমাদের হাতগুলো সাথে ছোট থাকে, অর্থাৎ হাঁটু পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু এই আব্দুর রহমানটা দেখো একটু ব্যতিক্রম, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। অর্থাৎ আব্দুর রহমান যখন তার হাতগুলো স্বাভাবিকভাবে প্যান্টের সাথে যখন প্রীতি করার সময় আমরা যখন সোজা হো আরামে দাঁড়ার সময় পাগুলো হাতগুলো যেরকম পায়ের সাথে লাগাই রাখি এরকম, তখন তার দুখানা হাত হাঁটু পর্যন্ত চলে গেছে, মানে হাত লম্বা। আমাদের সাধারণ মানুষ হচ্ছে কি লম্বা, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এরপরে দেখো আঙ্গুলগুলো দু কাঁধি বর্তমান কলা হয়ে ঝুলে আছে। অর্থাৎ আমাদের আঙ্গুল দেখো, এটা হচ্ছে যে আমাদের যে হাতের আঙ্গুলগুলো এরকম আছে, আঙ্গুলগুলো আমাদের যে দেহের আঙ্গুলগুলো, তাহলে এইগুলো বলতেছে মানে কলার যে দু কাঁধি বলতে বোঝাচ্ছে এই যে আমরা যে কলার থুকনা কিনে নিয়ে আসি না, দেখো এটা এই কাঁধি মানে হচ্ছে এই যে দেখো ফলের বাড়া গুচ্ছ বা থুকা। অর্থাৎ আমরা যে আঙ্গুর ফল কিনে একটা থুকাই থাকে না, একটা থুকাই থাকে না, অথবা কলা যখন আমরা একটা দুইটা না কিনে একসাথে যখন কলা কাটি তাহলে একসাথে মানে 20টা 25টা কলা একসাথে থাকে না, এগুলো বলে কাঁদি। তাহলে আমাদের দুইটা হাত, তাহলে একটা কাঁদি মানে হচ্ছে একটা ফানা, বা গ্রামে যেটাকে ফানা বলে মানে কলার ফানা বা এরকম। অর্থাৎ তাহলে আমাদের দুইটা হাতে এরকম দুইটা আমাদের আঙ্গুলগুলো কি দুই কাঁদির মতো বলতেছে। তাহলে আমাদের আঙ্গুলগুলো এই কাঁদি মানে হচ্ছে আমাদের এই যে কলাগুলো যখন আমরা গাছ থেকে কাটলে কি হয়, একটা ইয়ার মধ্যে থুকার মধ্যে কি অনেকগুলো কলা থাকে না, 10টা 15টা 12টা 20টা এরকমও থাকে। তাহলে আমাদের আঙ্গুলে আর আমাদের আঙ্গুল হাতের মধ্যে কি আঙ্গুলে কয়টা থাকে? 5টা করে আঙ্গুল থাকে না, তাহলে কয়টা? 2টা হাত, এই জন্য হচ্ছে দু কাঁদি। অর্থাৎ একটা হাতে 2টা 5টা করে আঙ্গুল থাকে। এই যে কাঁদি মানে হচ্ছে ওই এই যে গুচ্ছ, একসাথে যে বাড়া গুচ্ছ বা ফলের যে গুচ্ছ বা থুকা, এটাকে বলছে মর্তমান কলা হচ্ছে মিয়ানমারের মর্তমান দ্বীপে উৎপন্ন কলা। অর্থাৎ মিয়ানমারের যে মর্তমান দ্বীপটা আছে ওইখানে উৎপন্ন কলা। অর্থাৎ এই কলাগুলো খুবই বড়, সাইজে বড় হয়, এই জন্য উন্নত মানের কলা এগুলো বলা হয়। অর্থাৎ পরীক্ষা কিন্তু আসতে পারে। তাহলে আব্দুর রহমানের লম্বাই কতটুক, চৌড়াই কতটুক, তারপরে হাতগুলো কতটুক হাঁটু পর্যন্ত গিয়ে পৌঁছাইছে, তারপরে আঙ্গুলগুলো দু কাঁধি মর্তমান কলা হয়ে চলছে। কিরকম ভাবে চলছে? মর্তমান কলা। কি কলা? বর্তমান কলার মতো। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। পরীক্ষা আসতে পারে। পা দুখানা দেখতে কিরকম? পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ প্রায় নৌকার মতোই, প্রায় এরকম পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। পরীক্ষা আসবে পা দুখানা কেমন? ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ ছোটখাটো নৌকার সাইজ, অর্থাৎ ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো, তার আব্দুর রহমানের যে কাঁধ আছে, কাঁধ তো চিনি, যে কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে, সে যদি আমার রান্নার লোক না হয়, আব্দুর রহমান না হয়ে যদি আমির হতো, আমির মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট হতো, তাহলে আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানের বার বইতে পারত। তার গাড়গুলো দেখে এতই মনে হয়, মানে এতই শক্তিশালী মনে হচ্ছে, বলতে সে যদি বাবুর্চি না হয়ে কি হতো? আমির হতো। পরীক্ষা আসতে পারে, কিন্তু বাবুর্চি না হয়ে যদি আমির হতো কি করতো? গোটা আফগানের বার সে একাই কাঁধে বইতে পারতো। যেমন অনেক বিশাল দেহি হলে অনেক আছে না, কাঁধে করে অনেক মানে মালামাল নিয়ে যেতে পারে, কিন্তু ছোটখাটো মানুষ হলে কি সে পারে না। তাহলে এরকম বলছে, সে যে হয়তো নর্দান বিশাল আকৃতির মানুষ, তাহলে বলছে এটাই যে যদি বাবুর্চি না হয়ে আমির আব্দুর রহমান হতো তাহলে গোটা আফগানের বার সে একাই বইতে পারতো, মানে শক্তিশালী অর্থে এখানে বোঝাচ্ছে। এ কান ও কান চূড়ামুখ, অর্থাৎ আমাদের একটা কান থেকে আরেকটা কানগুলো, কানের যে দূরত্ব এটা চূড়া মুখের মতো। আমরা সাধারণত কিন্তু আমাদের দুই কানের মাঝামাঝি অংশে থাকে মুখটা, আমাদের দুই কানের মাঝামাঝি থাকে না মুখ, আর জোড়া মুখ মানে ওর মুখের সাইজটা অনেক বড়, অর্থাৎ জোড়া মুখ পাশাপাশি দুইটা মুখ যদি জোড়া করে যেরকম বড় এরকম বড়।
এই কান থেকে ওই কান পর্যন্ত মানে মুখটা অবস্থিত। যেমন অনেক সময় দেখবা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে মুখ বড় করা যায়, ঠিক আছে, মানে একদম বড় বড় মুখ বড় করা যায়, এটাই বলছে। এই কান থেকে দু কান পর্যন্ত, অর্থাৎ মুখ জোড়া মুখ। আমাদের মুখ তো মুখ একদম মাঝে থাকে, দুই কানের মাঝামাঝি অবস্থায় থাকে মানে মনটা। আর ওরটা হচ্ছে আরো বড়, অর্থাৎ ডাবল সাইজের। জোড়া মুখ মানে ডাবল। পরীক্ষা আসতে পারে কিন্তু কিরকম মুখ, জোড়া মুখ। হ্যাঁ করলে চৌরাশরি কলা গেলে যায়। সাধারণত আমরা কিন্তু কলা খাই এরকম ভাবে, ধরো একটু 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 করে, কিন্তু না, সে একদম আস্ত হয়ে খেতে পারে। দেখছো, মানে আমরা খাই কিন্তু এরকম এরকম করে, আর সে পুরো আস্ত খাইতে পারে, মানে তার মুখের সাইজটা বুঝতে পারছো কিরকম। তাহলে এটাই বলছে হ্যাঁ করলে, সে যদি মুখটা যেহেতু বড়, জোড়া মুখের মতো বড়, হ্যাঁ করলে চৌরাশরি কলা গেলতে পারে। একদম কলা হচ্ছে লম্বা লম্বি খাই, ও চৌরাশরি একদম সরাসরি এরকম ভাবে খাইতে পারে, অর্থাৎ চৌরাশরি কলা গিলতে পারে। তাহলে বুঝতে পারছো মানে মুখটা কত বড়। পরীক্ষা কিন্তু আসবে, তাহলে কি করতে পারে, হ্যাঁ করলে চৌরাশরি কলা গিলতে পারে। এমব্রু তেমব্রু নাক, পরীক্ষা করে উঁচু নিচু নাক, অর্থাৎ বোচা নাক যেটাকে বলি, অর্থাৎ ওই যে চাইনাদের যে নাক আছে না এরকম, অর্থাৎ ওই নাকটা দেখতে কিরকম, এমব্রু তেমব্রু, অর্থাৎ উঁচু নিচু। কপাল নেই, কপাল নেই বললেই চলে, অর্থাৎ কপাল দেখা যায় না, কপাল একেবারেই ছোট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমব্রু টেমব্রু নাক, নাক দেখতে হচ্ছে এমব্রু টেমব্রু উঁচু নিচু, কিন্তু কপাল নেই, নেই বললেই চলে, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, অর্থাৎ আন্দাজ করতে পারলো না, ধারণা করতে পারলাম না, অনুমান করতে পারলো না। ঠাহর মানে যে আন্দাজ, আন্দাজ ধারণা বা অনুমান। অর্থাৎ ও পাগড়ি দিয়ে ওর মাথা ডেকে রাখছে, এই জন্য তো ধরতে পারছি না ওর মাথার সাইজটা কিরকম, ঠিক আছে, এই জন্য আর ঠাহর করতে পারতেছি না। তবে আন্দাজ করলাম, ধারণা করলাম বেবি সাইজের হেড। টুপি, হেড মানে হচ্ছে টুপি, অর্থাৎ বেবি সাইজ ছোট বাচ্চাদের যে হেড আছে না, হেড মানে টুপিগুলো যদি তার কানে মানে হেডও যদি পরানো হয়, কান অবধি পৌঁছাবে, অর্থাৎ তার গায়ের সাইজের সাথে তার মাথার সাইজটা ছোট। একটা বাচ্চাদের টুপিও যদি ওর মাথায় পড়ে তাও কান পর্যন্ত চলে যাবে। সাধারণত আমরা টুপি পড়লে কিন্তু মাথার মধ্যে আটকা থাকে, কান তো দূরের কথা, এত নিষ্পতা আসে না। কিন্তু আব্দুর রহমানের কানের মাথার সাইজটা এতটাই ছোট যে ছোট বাচ্চাদের হেডও যদি পড়ায়, অর্থাৎ টুপিও যদি পড়ায়, তাও কি হবে, তার একদম কান পর্যন্ত চলে আসবে, এতটাই ছোট, অর্থাৎ মাথাটা হচ্ছে ছোট। এবার দেখো তার শরীর আরো কিছু ইয়া দিতেছে। রং ফর্সা, আব্দুর রহমান দেখতে খুবই ফর্সা, রংটা হচ্ছে ফর্সা, তবে শীত গ্রীষ্মে চামড়া চিরে, চিরে মানে ফেটে যাওয়া, আমরা জানি শীতকালে চামড়া ফেটে যায় না, আমাদের চামড়া ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা। তাহলে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরছে, তাহলে চামড়া শীত গ্রীষ্মে, অর্থাৎ শীতকালে, অর্থাৎ আফগানিস্তানে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডার কারণে অর্থাৎ ওই দেশে বরফ যে পড়ে, এই কারণে কি হচ্ছে, মানে আমাদের ত্বক আমাদের সাধারণ ত্বকের মতো না, চিরে ফেটে, ঠান্ডার কারণে কি হয়, রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। আফগানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। এবার রিলিফ ম্যাপের চেহারা মানে কি, আচ্ছা আমরা যে মানচিত্র দেখি না, এই যে মানচিত্রের মধ্যে কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও উঁচু কোথাও নিচু, তাই না? পাহাড় মানে ম্যাপে কি দেখায় না, এই স্থানটা উঁচু ওই স্থান নিচু, মানে কেন, অর্থাৎ কোথাও পাহাড় আছে কোথাও সমতল এরকম। তাহলে এই রিলিফ ম্যাপের চেহারা মানে কি, আব্দুর রহমানের যে ত্বকটা ঠান্ডা শীতের কারণে ফেটে মানে উঁচু নিচু হয়ে গেছে। দেখো আমাদের যখন পা ফেটে যায়, তাহলে আমাদের কিন্তু গরমকালে যে পা গুলো থাকে একদম মসৃণ, কিন্তু শীতকালে দেখো তো যখন ফেটে যায় পা, হাত পা বা কোথাও যদি ফেটে যায়, তাহলে উঁচু নিচু হয়ে যায় না, কোথাও উঁচু হয়ে যায় কোথাও নিচু হয়ে যায় ফেটে যাওয়ার কারণে। এটাই বলছে যে শীত গ্রীষ্মের চামড়া চিরে, চিরে মানে ফেটে, চিরে মানে ফেটে ফেটে গিয়ে কি হয়, রিলিফ ম্যাপের চেহারা। রিলিফ ম্যাপ যেমন সিরা ফাটা থাকে, মানে ম্যাপ অনেক সময় আছে না সিরা ফাটা থাকে, অথবা এরকমও বলতে পারো যে তারা রিলিফ নিতে আসে অসহায় দরিদ্র মানুষগুলোর যে অবস্থা, মানে তাদের শরীর মানে শীতের কারণে ঠিক মতো মানে পোশাক পায় না, বস্ত্র পায় না, এই কারণে এদের যে শরীরের যে অবস্থা, তার শরীরে যে কোথাও ছিঁড়ে ফেটে যায়, অর্থাৎ আব্দুর রহমান তার শরীরকে না নেওয়ার কারণে এরকম রিলিফ ম্যাপের চেহারা ধরেছে, ঠিক আছে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে পরীক্ষায়, অর্থাৎ এবার লেখক বলতেছে দুই গালগুলো কি থাবড়া মানে চর মেরে কে যেন লাল করে দিচ্ছে, লেখক বলতেছে। কিন্তু কার এমন বুকেট পাটা মানে বুকের পাটা বা সাহস, মানে কার এরকম বুকের পাটা বা বুক সাহস আব্দুর রহমানের মতো একটা নর্দানো প্রেম চর মারবে। বলছে রজু তো মাখবার কথা না, এই রজু শব্দের অর্থ হচ্ছে গাল রাঙানোর প্রসাধনী। মেয়েরা তো গাল রাঙানোর একটু লাল করার জন্য বিভিন্ন প্রসাধনী মাখে, কিন্তু বলতেছে আব্দুর রহমান তো ছেলে, সে তো এগুলো মাখারও কথা না, তাহলে বলছে রজু তো মাখার কথা নয়, কথা কে মাখছে তাহলে, তা সে তো গালে এরকম না যে কেউ না মারলে শুধু মানে প্রসাধনী মেখে গালটা লাল করে রাখবে, মানে লেখক এটা ধরে পারতেছে না।
তারপরে বল দেখো কর্ণে সিলোয়ার, সিলোয়ার হচ্ছে ওই যে আমরা সেলোয়ার পরে এরকম মেয়েরা সেলোয়ার পরে। আচ্ছা গায়ে হচ্ছে কুর্তা, কুর্তা মানে হচ্ছে ফতুয়া, অর্থাৎ কুর্তা মানে ফতুয়া। আর এটা হচ্ছে ওয়াস্কিট, ওয়াস্কিট হচ্ছে জামার উপরে পরা হয়, যেমন হচ্ছে যারা মেডিকেলে পরে এক ধরনের কাপড় পরে না, আবার যারা রান্না করে রান্নার উপরে রাঁধুনি এক ধরনের কাপড় যে পরে, এগুলো হচ্ছে ওয়াস্কিট, অর্থাৎ জামার উপরে পরা হয়। আচ্ছা তাহলে কর্ণে কি আছে, খুবই ইম্পর্টেন্ট, সেলোয়ার, কুর্তা আর কি ওয়াস্কিট, ঠিক আছে। সেলোয়ার অর্থাৎ আমার সেলোয়ার এরকম সেলোয়ার আছে, ফতুয়া, কুর্তা মানে হচ্ছে ফতুয়া, আর যেহেতু ওয়াস্কিট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা পাঞ্জাবির সাথে কিন্তু সেলোয়ার অনেক সময় পরি না, পাঞ্জাবির সাথে যে এরকম পরি সেলোয়ার টাইপের ছেলেরা তারও এরকম পরা। দেখো তারপরে কি বলছে, ঠোঁট দুটো দেখতে পেলাম না। ঠোঁট, তাহলে লেখক সবই দেখতে পারলো, কি দেখতে পারলো না, ঠোঁট দুইটা দেখতে পারে না। কেন দেখতে পারে না, দেখো সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখি না। অর্থাৎ কেন ঠোঁট দেখতে পারে নাই, সে অনেক লম্বা, সে প্রথম দিন রুমের ভিতরে ঢুকে কার্পেটের দিকে, কার্পেট কোথা থেকে, ফ্লোরের দিকে তাকাইছিল, আর ফ্লোরের দিকে তাকাই থাকার কারণে লেখক তার ঠোঁট দেখতে পারে না, অর্থাৎ লেখক তার ঠোঁট দেখতে পারে না, যেহেতু সে নিচের দিকে তাকায় থাকতো সবসময়। সেই প্রথম দিন থেকে সে কার্পেটের দিকে তাকায় আছে, এবং মনে হচ্ছে সেই কার্পেটের অপরূপ রূপ সৌন্দর্য দেখে কি হচ্ছে, সে চোখ মানে সৌন্দর্য, কার্পেট গুলো দেখতে এত সুন্দর যে সবসময় সে ওই দিকে তাকায় থাকতো, বড় একটা চোখ ফেরাতে দেখিনি, অর্থাৎ এই কার্পেটের নিচ থেকে চোখ ফেরায়নি, অর্থাৎ সারাক্ষণ আসছে যখন ছিল কার্পেটের দিকে তাকায় হতো, অর্থাৎ ফ্লোরের দিকে তাকায় হতো, লেখকের দিকে কোনো চোখ তুলে কথা বলতো না। এই জন্য লেখক ঠোঁট দেখতে পায় না। আসলে কার্পেটের সৌন্দর্য দেখে তাকাই থাকতো, বিষয়টা এরকম ছিল না। আফগানিস্তান একটা রীতি বা সংস্কার আছে, গুরুজনদের দিকে তাকাতে নেই, মানে হচ্ছে গুরুজনদের দিকে চোখে চোখ রেখে কথা বলতে নেই, তার মানে নিচের দিকে চোখ রেখে কথা বলতে হয়। তাই সে মানে লেখক সৈয়দ মুস্তফা আলীর দিকে না থেকে সে কি করতো, এই কার্পেটের দিকে তাকাই কথা বলতো। এই জন্য লেখক এটা একটা উপমার স্টাইলে একটু বলছেন। তাহলে যদি বলে আব্দুর রহমান কিসের দিকে নজর দিয়ে রাখতো, কার্পেটের দিকে। কিসের অপরূপ সৌন্দর্য দেখতো, কার্পেটের। ক্লিয়ার, কার্পেট তো আমরা জানি যে ফ্লোরে যে বিছানো হয়। তারপর দেখো গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানে নাকি এরকম একটা সংস্কার আছে, সংস্কার মানে রীতি বা নিয়ম, অর্থাৎ আফগানিস্তানের একটা নিয়ম কি, গুরুজন বা শ্রদ্ধেয়জন বা গুরুজন এদের দিকে তাকাইতে নাই। এই জন্য সে আব্দুর রহমান তার দিকে কখনোই কি তাকাতো না। অর্থাৎ এই লাইন এইটার মানে হচ্ছে লজ্জা ভয়ে কখনো চোখ তুলে তাকায়নি, তাই ঠোঁট দেখা যায়নি, নর্মাল কথা। অর্থাৎ এর সংস্কার এই কারণে হয়নি।